তাহলে আমরা কি পড়লাম? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পড়ে নিলাম। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পড়ে নিলাম। এবার আমরা পড়ব ইকোলজি, বাস্তু সংস্থান। ঠিক আছে, চলো হেডিং করো ইকোলজি বা বাস্তু সংস্থান। তো ইকোলজি প্রথম শব্দটা কে ব্যবহার করে এটা একটু জেনে নিতে হবে। ইকোলজি বাংলায় বলা হয় বাস্তু সংস্থান। এই শব্দটা প্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল। হ্যাঁ, এটা বাস্তু সংস্থান না বাস্তুবিদ্যা? ইকোলজি বাস্তুবিদ্যা হবে, অসুবিধা নেই, বাস্তুবিদ্যা বলতে পারো। ইকোলজি বা বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা একই জিনিস। তো ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল। ঠিক আছে, ইকোলজি প্রথম মানে এটা 1866 সালে আর্নেস্ট হেকেল ইউজ করে। ঠিক আছে, কিন্তু তার আগে প্রথম এই ইকোলজি শব্দটা ব্যবহার করেছিলেন। ওকে, এই ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন হান্স রিটার। ওকে, আর সঠিকভাবে ব্যবহার করেন কে? হেকেল। সেইখানে হেকেলকে ইকোলজির জনক বলা হয়। এটা একটু লিখে নাও যে বাস্তু সংস্থানের জনক কাকে বলে বা ইকোলজির জনক কাকে বলা হয়। আর্নেস্ট হেকেলের আগে কে বললেন? হান্স রিটার, মানে হান্স রিটার ইকোলজি মানে বিষয়টা বলেছে যে হ্যাঁ ইকোলজি, ইকোলজি মানে বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, সরি ইকোলজি। তো তাহলে প্রথম ব্যবহার করেন বললে হেকেল অ্যান্সার হবে না? হ্যাঁ হেকেল হবে প্রথম। ইউজ করে যে যে প্রথম এই ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন কে? এই বিজ্ঞানী হান্স রিটার প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, আর যদি বলা হয় ইকোলজি শব্দটা প্রথম সঠিকভাবে ব্যবহার করেন কে? ইকোলজি শব্দটা প্রথম সঠিকভাবে ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। ঠিক আছে, তো এ সঠিকভাবে ব্যবহার করেন বলে আর্নেস্ট হেকেলকে ইকোলজির জনক বলা হয়। ওকে, তাহলে ইকোলজি মানে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা। ঠিক আছে, মানে কি? তুমি ধরো তোমার যেখানে বসতি স্থাপন করো বা যেখানে বাস করো, ঠিক আছে, তার একটা আহ, পরিবেশ রয়েছে, সেই পরিবেশে তুমি বসবাস করো। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বসতি স্থাপন করে বা বসবাস করে। ঠিক আছে, যেমন তুমি যদি আপেল গাছ নিয়ে এসে তুমি তোমার বাড়িতে বসাও, আপেল কি আর হবে? হবে না। বা তুমি যদি লেবু লেবু গাছ হয়, হ্যাঁ লেবু গাছ সব জায়গায় হবে, আপেল গাছ, আঙুর গাছ, চা গাছ নিয়ে এসে এখানে বসালে কি হবে? হবে না। তো বাস্তু সংস্থান বা ইকোলজি মানে বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তো এবারে এই ইকোলজি দুটো টাইপ হয়, একটা হচ্ছে অটো ইকোলজি আর একটা সিন ইকোলজি। কি বললাম? একটা অটো ইকোলজি আর একটা সিন ইকোলজি। অটো ইকোলজি জিনিসটা কি? অটো মানে বুঝতে পারছো, একা। ওকে, অটো মানে একা। অটো ইকোলজি মিন্স হচ্ছে কি, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, ঠিক আছে, কোনো একটা প্রজাতি বা কোনো একটা জীব, ঠিক আছে, তো কোনো একটা প্রজাতি বা কোনো একটা জীবের নিয়ে, জীবকে নিয়ে যখন তুমি অধ্যয়ন করো বা স্টাডি করো সেটাকে বলা হয় অটো ইকোলজি। যেমন কি, যেমন ধরো তুমি আন্টার্কটিকা গেলে পেঙ্গুইন নিয়ে স্টাডি করবে, সুন্দরবনে গেলে সুন্দরবনের বাঘ, এই একটা প্রজাতিকে নিয়ে স্টাডি করা। ঠিক আছে, এটা হচ্ছে কি অটো ইকোলজি। সুন্দরবনে অনেক প্রজাতি রয়েছে, সুন্দরী গৃহপরাণ থেকে শুরু করে বিভিন্ন মাছ রয়েছে, ইলিশ মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। ওকে, আবার বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে।
তো অটো ইকোলজি মিন্স হচ্ছে সুন্দরবনের যে কোনো একটা প্রজাতি নিয়ে আলোচনাকে বলা হয় অটো ইকোলজি। ওকে, লিখে নাও অটো ইকোলজি। লেখো বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতি নিয়ে আলোচনা করা হয় তাকে অটো ইকোলজি বলে। যেমন বাঘ, যেমন যেমন লেখো সুন্দরবন অঞ্চলের বাঘ। ওকে, এবার লেখো সিন ইকোলজি। সিন ইকোলজি মানে হচ্ছে, বুঝতে পারছো কথাটা শুনে, মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জীবের কর্মকাণ্ড নিয়ে যদি তুমি স্টাডি করো সেটাকে বলা হয় সিন ইকোলজি। ওকে, যেমন সুন্দরবন অঞ্চলে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদের নিয়ে স্টাডি করা। ওকে, তাহলে অটো ইকোলজি হলো, সিনিকোলজির ডেফিনেশনটা আরেকবার বলুন স্যার, লিখে নিন। দেখো বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলে সমস্ত জীব সম্প্রদায়ের বাসস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে সিন ইকোলজি বলে। ঠিক আছে, এবার চলো ইকোসিস্টেমের একটা বৈশিষ্ট্য লেখো। এবার চলো বৈশিষ্ট্য হেডিং করেছো। এক নম্বর লেখো ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র লেখো একটি উন্মুক্ত প্রণালীর অন্তর্গত। নাম্বার 2 কি লেখো বললেন স্যার? বুঝতে পারলাম না, বাস্তুতন্ত্র কেটে একটি গেল। উন্মুক্ত প্রণালী। বাস্তুতন্ত্র হলো একটি উন্মুক্ত প্রণালী। বাস্তুতন্ত্র হেডিং করব? হ্যাঁ, বাস্তুতন্ত্র হেডিং করব? হ্যাঁ, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য হেডিং করো। লেখো বাস্তুতন্ত্র হলো একটি উন্মুক্ত প্রণালী। তারপর লেখো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী। নেক্সট লেখো ক্ষুদ্র, লেখো আয়তনে ক্ষুদ্রতম বাস্তুতন্ত্র হলো পুকুরের বাস্তুতন্ত্র। আর একটা লেখো আয়তনে ক্ষুদ্রতম বাস্তুতন্ত্র হলো পুকুরের বাস্তুতন্ত্র। আর একটা লেখো আয়তনে বড় বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র। তারপরে লেখো, এটা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কতগুলো জিনিস করব, কয়েকটা টার্ম আমরা জেনে নেব। ঠিক আছে, তো প্রথমে লেখো ইকোলজিক্যাল নিচে বা ইকোলজিক্যাল নিচ কি। ইকোলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল নিচে কি?
ইকোলজিক্যাল নিচেটা কি? ইকোলজিক্যাল নিচে মানে হচ্ছে, দেখো বাস্তুতন্ত্রে অনেক উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, ঠিক আছে? তো বাস্তুতন্ত্রে যখন কোনো জীব বা কোনো প্রজাতি তার বাসভূমির মধ্যে যেখান থেকে সে তার খাদ্য সংগ্রহ করে, কি বললাম, কোনো বাস্তুতন্ত্রের কোনো অঞ্চলে যখন কোনো উদ্ভিদ বা প্রাণী তার বাসস্থানের যে অঞ্চল থেকে সে তার খাদ্য সংগ্রহ করে তাকে বলা হয় ইকোলজিক্যাল নিচে। বা ইকোলজিক্যাল নিচে সহজ ভাষায় বললে বলা হবে যে তার খাদ্য সংগ্রহের এলাকাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ। যেমন যেমন ধরো কোনো একটা বনভূমি হতে পারে। মৌচাক, মৌমাছির ইকোলজিক্যাল নিচ। হ্যাঁ, তাহলে মৌমাছির ইকোলজিক্যাল নিচ হচ্ছে মৌচাক। বা যদি হচ্ছে বলা হয় ফুল, ফুল না, ফুল মানে ফুলও হবে, মৌমাছির ফুলও হবে। মৌমাছি তার মধু সংগ্রহ করে কোথা থেকে? ফুল থেকে। তাহলে মৌমাছির মধু সংগ্রহের এলাকা হলো ফুল, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ইকোলজিক্যাল নিচটা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। ইয়েস। চলো এরপরে লিখবে ইকোটোন। ইকোটোন কি জিনিস? লেখো ইকোটোন। দেখো ইকোটোনটা কি? ইকোটোন মানে হচ্ছে ধরো দুটো বাস্তুতন্ত্র আছে পাশাপাশি, ঠিক আছে? তো ওই দুটো বাস্তুতন্ত্রের পাশাপাশি আছে, দুটো বাস্তুতন্ত্রের পাশাপাশি যে দুটো বাস্তুতন্ত্র তার যে মিডিল অঞ্চল বা মধ্যবর্তী অঞ্চল, এখানে কি হয়? এখানে দুটো বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে? এখানে দুটো বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখা যায়। সেই কারণে এই যে মধ্যবর্তী অঞ্চল, এটা হচ্ছে অনেক বেশি ডাইভার্সিটি, ঠিক আছে? এই অঞ্চলে অনেক বেশি ডাইভার্সিটি কেন? কারণ এখানে দুটো বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখা যায়, দুটো বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণী বা জীব প্রজাতি এখানে অবস্থান করে। সেই কারণে এই দুটো বাস্তুতন্ত্রের মাঝখানের যে অঞ্চল, এটাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ, এই সরি, এটাকে বলা হয় ইকোটোন, ঠিক আছে? যেমন ধরো এই যে আমি একটা ছক আছে তোমাদের এখানে, দেখো তোমরা, আমি এই যে ক্লাস করছি, এখানে এক একজনের ঘর আছে। সুস্মিতার একটা, এর জন্য একটা ঘর করে দেওয়া হয়েছে, ওই ঘরে থাকবে, ঠিক আছে? এই ঘরের মধ্যে ওটা একটা ঘর করে নিয়েছে, ডিপি দিয়েছে, ওকে? তো এই একটা ঘর মানে এই এই সুস্মিতার এই যে এলাকা, চৌকানা যে এলাকা, এই চৌকোনা এলাকাটা হচ্ছে, তোমরা ফোনে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো আমার ল্যাপটপে এখানে দেখা যাচ্ছে, মানে প্রত্যেকে একটা একটা করে ঘর করে দিয়েছে। তোমাদের কি ফোনে এরকম দেখায় তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এরকম দেখো পাশে আছে মৌমিতা, ঠিক আছে? সুস্মিতা হচ্ছে ইন্ডিয়া আর মৌমিতা হচ্ছে বাংলাদেশ, প্রতিবেশী, বন্ধু প্রতিবেশী, ঠিক আছে? ওকে। তার পাশে আছে দেখো নেপাল, চাইনা, মঞ্জিনা। তাহলে এখানে এই যে সুস্মিতা আর মৌমিতা, এই দুটো বাস্তুতন্ত্র, এই দুটো বাস্তুতন্ত্রের মাঝে দেখো একটা বর্ডার আছে। বর্ডার মানে বর্ডার থাকে না তো, এখানে দেশ বলে বর্ডার করে দেওয়া হয়েছে, কিন্তু যখন বাস্তুতন্ত্র হবে, বাস্তুতন্ত্রে কোনো বর্ডার হয় না, ঠিক আছে? তো এখানে কি হয়, এই একটা বাস্তুতন্ত্র মানে এই এই অঞ্চলের ভারতবর্ষের কিছু মানুষ আর বাংলাদেশের কিছু মানুষ এই জায়গাটা মধ্যবর্তী অঞ্চলে থাকে। ফলে মধ্যবর্তী অঞ্চলে বাংলাদেশেরও কালচার থাকে, আবার ইন্ডিয়ারও কালচার থাকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে মানে অনেক কিছু বাংলাদেশের লোকের অনেক ভালো ভালো খাবার পায়, ঠিক আছে? এখানে কেউ কি করে বাংলাদেশ, বুঝলেন? কি করে বুঝলেন? হ্যাঁ, বুঝলাম বলতে আমার মাসির বাড়ির ওখানে কাকদ্বীপে, ওখানে সব বাঙালরা চলে এসছে, বুঝলি?
বাঙালরা মানে কি, বাংলাদেশ থেকে এসে এরা কি কষ্ট করে থাকি গো, মানে দেখলে পাগলা হয়ে যাবে। পাগলা না, ওরা এসে প্রথমে টিনের ঘর করে, বুঝলে? এখানে কেউ বাঙাল আছো? বাঙাল মানে বাংলাদেশ থেকে এসেছো? মমতাদি তুমি কি? স্যার তো বলছে বাংলাদেশ। না বাংলাদেশ না স্যার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ হ্যাঁ দিনাজপুর, হ্যাঁ, আমি বাঙাল না, বাংলাদেশের বাঙাল না, অনেকটাই বাঙাল না। কালচার দেখা যায় ওদের, ওদের রান্না বান্না, ওদের খাওয়া দাওয়া, কথাবার্তার না মধ্যে। না, আমাদের সব আলাদা। বাঙালরা না। আচ্ছা মমতাদি, তোমার ওখানে এরকম বলে খাওয়া না, যাবা না হ্যাঁ। বলে? হুম। দেখো কথাটা অনেকটা অন্যরকম, আমি তো বুঝে যাই মালদার লোক। হ্যাঁ, বাংলাদেশের মতো কালচার কথা গুলো বলে, আলাদা। খাবা হ্যাঁ না, যাবা না। হ্যাঁ হ্যাঁ, আমরা ওরকমই বলি, এখনো তাই। হ্যাঁ হ্যাঁ ওটা আছে মানে ওই কালচার, হ্যাঁ। বাংলাদেশের অনেকটাই এফেক্ট পড়ে ওখানে। এই দেখো বাংলাদেশের কাকদ্বীপের এখানে, কাকদ্বীপে সব বাংলাদেশে সব লোকেরা এসে না, প্রথমে ঝুপড়ি বাঁধবে। ঝুপড়ি মানে ওই টিনের ঘর, বাংলাদেশে সব টিনের ঘর তো। তো এখানে এসে ওরা প্রথমে টিনের ঘর করবে, বাংলাদেশে দেখবে সব টিনের ঘর, ঠিক আছে? এবারে এখানে এসে তুমি বুঝতে পারবে কি করে এরা বাঙাল। এরা সব আর বাংলাদেশ থেকেই মানে বাঙাল নয়, বাংলাদেশ থেকে এমনি মানে ওই কালচারটা যারা অ্যাডপ্ট হ্যাঁ করে তারা স্যার, বাঙাল। মানে আমার বাঙালি দাদু, কি সবাই বাংলাদেশ দাদু থেকে এসছে এসেছে? বাংলাদেশ থেকে। হ্যাঁ আমার দাদুর যেখানে বাড়ি মালদাতেই, হ্যাঁ। মানে ওখান থেকে কাছেই, 15-20 মিনিট লাগে বর্ডার। আচ্ছা তো আচ্ছা। মানে প্রথমে ওই চলে গেছিল, তারপরে যখন আবার ভাগ হলো তখন আবার হচ্ছে গিয়ে প্রাণ বাঁচিয়ে সব এসছিল, ও, বুঝলেন? ওই বাংলাদেশে থাকতে পারতো। তখনকার ওই টাকা গুলো আছে, বলছিলাম না সেদিন, হ্যাঁ হ্যাঁ রূপোর কয়েন গুলো এই এখনো আছে তোমার ওর দিদার কাছে। এইখানে যে মমতাদি, ওই এতে হয় না, উত্তর দিনাজপুরে একটা হয় না, কান্দাকান্দির মেলা নাকি হয় না, আমার উপরে না, ওটা কাঁদে। তো তুমি একদিন বলছিলে, আমি জানি না। আচ্ছা, ওটা তুমি হয় একদিন হয়, বলছিলে তাই আমি ছবিও শুনলাম। দেখেছি, ফেসবুকে ছবিও দেখেছি। কি কাঁদছে, দুপক্ষের মানুষ কাঁদছে, 1 ঘন্টা কান্নাকাটি করলে তারপর চলে গেছে যার বাড়ি। এক জায়গায় গেছিলাম ঘুরতে মালদাতেই, তো একটা শুধু নদী হচ্ছে বর্ডার। তো সেই নদীতে স্নানও করেছিলাম, মানে বিএসএফ দাঁড়িয়ে থাকে, হাফ হচ্ছে ইন্ডিয়া ইউজ করছে আর হাফ বাংলাদেশ। হ্যাঁ 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 হ্যাঁ। এরকম তো অনেক আছে, মালদার তো লাগোয়াই না। হুম, যারা বর্ডারে থাকে এক পক্ষ খুব কষ্ট পায়, আর এক পক্ষ হচ্ছে কোটিপতি। হুম। মানে তারা সব এমনি থাকে, দেখে মনে হয় কোনো টাকা পয়সা নাই, কোটি কোটি টাকার এই সব একজন মালিক। জানো, একজন টিচার আছে ওইতেই উত্তর দিনাজপুরে, একজন টিচার আছে পরিচিত। ওর না বাংলাদেশে বাড়ি। ও মাঝে মাঝে বাংলাদেশ থেকে গিয়ে কত টাকা নিয়ে আসে, জমি ওখানে সব ভাগে দেওয়া আছে, প্রচুর টাকা নিয়ে আসে ওখান থেকে, অথচ এখানে চাকরি বাকরি করে, সব করে এখানে, কিন্তু ওখান থেকে প্রচুর টাকা মানে ভাগের টাকা নিয়ে আসে। মানে বলছে আমার তো বর্ডারে সব টাকা সঞ্চয় ওখান থেকেই, বর্ডারে এখানে কত টাকা পায়। বর্ডারে তো সব বেআইনি কারবার আমাদের করে। ওই যেখানটায় বর্ডার ক্রস করে ওই এরিয়াটা পুরো 8-10 না 15 কিলোমিটারের মতো হবে। আমার দাদার স্কুল আছে ওদিকে, সব ট্রাক দাঁড়িয়ে থাকে লাইনে লাইনে। আর হচ্ছে গিয়ে বস্তার বস্তা টাকা দিতে হয়, মানে এত দালাল, টাকা না দিলে আপনাকে বর্ডার পর্যন্ত পৌঁছাতেই দিবে না। ও বিশাল চক্র চলে সব। ও, বর্ডার এরিয়া মানেই চক্র চলবে, আমরা অনেক শান্তি আছি। ও, আচ্ছা। তো যাই হোক আর কি, যেটা বলতে চাইছিলাম, তো এই দুটো দেশের মিক্স এখানে থাকবে, মানে দুটো মিক্সড একটা বাস্তুতন্ত্র এখানে গড়ে উঠবে, ঠিক আছে? তো এই হচ্ছে ইকোটোন। এটা হচ্ছে ইকোটোন। ইকোটোন মানে হচ্ছে দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী এলাকা, যেখানে দুটো বাস্তুতন্ত্রের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, যেখানে ডাইভার্সিটি অনেক বেশি। এই অঞ্চলের থেকে অনেক ডাইভার্সিটি বেশি হবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় ইকোটোন, ঠিক আছে? লিখে নাও ইকোটোনটা কি। এগুলো দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী সংকীর্ণ পরিবর্তনশীল এলাকা কে বলা হয় ইকোটোন। চলো এবার লেখো ইকোক্লাইন। ইকোক্লাইন ইকোক্লাইন কি?
ইকোক্লাইন মানে হচ্ছে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের জন্য যে উদ্ভিদ প্রজাতির যে পরিবর্তন দেখা যায় এটাকে বলে ইকোক্লাইন। ঠিক আছে, একটু লিখে নাও, লেখো প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য উদ্ভিদ প্রজাতির যে গঠনগত পরিবর্তন দেখা যায় তাকে ইকোক্লাইন বলে। যেমন লেখো পর্বতের পাদদেশে খর্বাকার, পর্বতের পাদদেশে উদ্ভিদ লম্বা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন মানে পাহাড়ি অঞ্চলে যেতে গেলে সমতল থেকে শিলিগুড়িতে যারা থাকো তোমরা জানো, শিলিগুড়িতে গাছপালা অনেক বড় বড়, তাই না? শিলিগুড়ি থেকে যখন উঠো আর কি, উপরের দিকে ওঠো, পাহাড়ে ওঠার যে আস্তে আস্তে উপরে উঠছে, তো ওই যে পথ, ওখানে ওই পরিবর্তনশীল অঞ্চল মানে কি, গাছপালা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে উপরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এর বেড়ে যাচ্ছে, হাইট বেড়ে যাচ্ছে, এটাকে বলা ইকোক্লাইন। গাছপালার পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাকে বলে ইকোক্লাইন। ঠিক আছে, আর লাস্ট লেখো হোমিওস্ট্যাটিস। হোমিওস্ট্যাটিস হয়েছে। লেখো কোনো বাস্তুতন্ত্রে অজৈব উপাদানগুলি পরিবর্তন ঘটলে জৈব উপাদান তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে কোনো বাস্তুতন্ত্রে অজৈব উপাদানের পরিবর্তন ঘটলে জৈব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন করে পরিবেশের সমতা রক্ষা করে। পরিবেশের জৈব একবার উপাদানগুলি রিপিট করুন। তাদের সমতা রক্ষা করে। কোনো বাস্তুতন্ত্রে অজৈব উপাদানগুলির পরিবর্তন ঘটলে জৈব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা রক্ষা করে। একে হোমিওস্ট্যাটিস বলে। আর এটা লেখো স্ট্যান্ডিং ক্রপ। লাস্ট স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপ লেখো। স্ট্যান্ডিং ক্রপ মানে কোনো বাস্তুতন্ত্রে সজীব পদার্থের যে পরিমাণ সেটাকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ। ঠিক আছে, লেখো কোনো বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে। ঠিক আছে,
ঠিক আছে, স্ট্যান্ডিং কার্ভ মানে বুঝতে পারলে যে সজীব পদার্থের পরিমাণ কি বলে স্ট্যান্ডিং কার্ভ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওকে, দেখো প্রাইমারি ক্লাসগুলো এবার হচ্ছে একটা করে নিতে হবে, কারণ হচ্ছে সবাই দেখতে হবে সবাই কি করব। স্যার আপনার প্রাইমারি ক্লাসের মধ্যেই তো আপনার পড়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন? বলো কি? প্রাইমারি ক্লাসের মধ্যেই তো আপনার ওটা ওই মানে এডুকেশনটা পড়ে যাচ্ছে না? হ্যাঁ এডুকেশন ক্লাসেই আপনি তাহলে প্রাইমারিটা করে দিতে পারেন। ম্যাথ ক্লাসে প্রাইমারির ম্যাথ করিয়ে দেবেন। সে তো করানো হয় তো, সে তো করানো হয়। হ্যাঁ, আর শুধু এই মানে শুধু এক্সট্রা লাগবে আপনার এই পরিবেশটা। হ্যাঁ হ্যাঁ, ওই পরিবেশের জন্য একটা বাদ বাকি সবই কিন্তু এধার ওধার হয়ে যাবে। হুম, ঠিক আছে। বেঙ্গলিটা সমস্যা হবে, বেঙ্গলি কোনো ক্লাস নেই। হ্যাঁ ইংলিশ ক্লাস যারা জয়েন করবে তারা মোটামুটি। হ্যাঁ, ইংলিশ বেঙ্গলি স্যার একটা রাখবো ভাবছি, সমস্যা স্যার পেডাগগি গুলো এটা করলে হবে, অসুবিধা নেই। ও আপনি মাঝে মাঝে যেমন আমাদের কোশ্চেন সেট দিতেন আগে ওরকম দিয়ে দেবেন, সলভ করবে। পেডার কোশ্চেন গুলো তো আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। হ্যাঁ পেডার কোশ্চেন গুলো তো আপনি গ্রুপে দিতে পারেন, আমরা সলভ করতাম নিজে নিজে। হ্যাঁ, গ্রুপে দিয়েছি তো, করে গ্রুপে এই ভালো কথা, গ্রুপে দিয়েছি। আজকে আবার একটা সেট দেবো প্রাইমারি, করবে। আগের দিন একটা দিয়েছিলাম, সেগুলো গ্রুপে দিয়ে দেবেন। সুস্মিতা একটু মনে করে দেবে তো, আমি দেবো একটা, ঠিক আছে। চলো, বাই।